আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি হাবিবা আফরোজ। ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের 12 জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এরই মধ্যে বানের পানিতে ভেসে গেছে টিনের চালা, তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। অসহায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় মিলছে না স্বজনদের কোনো খোঁজ খবর। প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্ট। চারদিকে শুধু পানি, তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক, রেলপথ, ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের। আকস্মিক এই বন্যায় কি করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব শেষ। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের অন্তত 12টি জেলা। ঘরের ভিতরে আমরা থাকি, খালি আমরা বাইরে যাইতে পারি না, রান্না বান্নাও করতে পারি না। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 16 নল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে ফটিকছড়ি। খুলনার পাইকগাছায় ওয়াপদার বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল। 13টা গ্রাম সবকিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। ফেনীর 6 উপজেলা এখনও প্লাবিত, লাখ লাখ মানুষ সুপেয় পানি আর তীব্র খাদ্য সংকটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ এখনও তলিয়ে আছে, যান চলছে ধীর গতিতে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, আটকে আছে ত্রাণবাহী অনেক গাড়ি। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 9 ঘন্টার ব্যবধানে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে পানি প্রবাহ 80 সেন্টিমিটার কমেছে। মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, রাখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। নোয়াখালীতেও বেশিরভাগ এলাকা ডুবে আছে। আমাদের ঘরে একাত পানি, আমরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায়ভাবে আছি। এখনো পর্যন্ত আমাদের কেউ পৌরসভা অথবা প্রশাসন কেউ কোনো আমাদের খোঁজখবর নেয় না। এদিকে নিরাপত্তাজনিত কারণে 10 জেলার প্রায় 4 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, আরটিভি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন ও গিয়াসউদ্দিন রনি। প্রথমে যাব সাদ্দামের কাছে। সাদ্দাম, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন এবং আশ্রয় আর ত্রাণের ব্যবস্থার তৎপরতা কেমন দেখছেন? বিস্তারিত কি আছে আপনার কাছে? হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আপনি জানেন যে ভারতের যে উজানের পানি সেখান থেকে কিন্তু বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আজকে তৃতীয় দিনের মাথায় কিন্তু আমরা একটা সুখবর পাচ্ছি এবং স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। এজন্য যে পানি যেটা জমে ছিল, জলাবদ্ধতার সৃষ্টি ছিল, সেটা কিন্তু নেমে গেছে, যার ফলে কিন্তু এখানকার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করছে। এবং এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একেবারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের শূন্য রেখায়। সেখানে কিন্তু আজকে টানা 3 দিনের মতন কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম, পাশাপাশি যেহেতু এখানে একটা ইমিগ্রেশন রয়েছে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন, 2 দেশের যাত্রী পারাপারও কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও সেটি কিন্তু আজ এবং কালের মধ্যে যদি বৃষ্টি না আসে, পরিবেশ যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু যাত্রী পারাপার এবং আখাউড়া স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হবে বলে এখানকার যারা কর্তৃপক্ষ সেটা আমাকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে আখাউড়া উপজেলায় সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকায় কিন্তু 11টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1500 লোক পানিবন্দী রয়েছেন, সেটা আমাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। তিনি যেমনটা বলছেন যে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিচ্ছেন, পাশাপাশি দল মত নির্বিশেষে স্বেচ্ছাসেবীরাও কিন্তু কাজ করছেন, তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং নতুন করে আসলে যেটা সম্ভাবনা ছিল, প্লাবিত এলাকাগুলো, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, সেগুলো কিন্তু এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এবং তারা আশা করছেন যে আজ এবং কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে থাকবে। তো আমি এটি ছিল আমাদের আখাউড়া থেকে। আমি এখন যাব আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, গিয়াসউদ্দিন রনি। আমি জানবো তার এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আজকে কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে মানুষের যে দুশ্চিন্তা, আশঙ্কা তা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমি এ নিয়ে স্থানীয় জনগণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। একদিকে নোয়াখালীর যে উপকূলীয় অঞ্চল আছে, উপকূলীয় অঞ্চলের মানুষগুলো
বিষধর যে সাপ, তার ভয়ে তারা ঠিকমতো রাত্রি যাপন করতে পারছে না এবং নারী পুরুষ সবাই অনেকেই রাত জেগে দিন কাটাচ্ছে। আর নোয়াখালীর যে কয়েকটি পৌরসভা আছে, পৌরসভাগুলোর ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে পৌর এলাকায় কিন্তু জলাবদ্ধতা আগের মতোই আছে। আজকে আমরা যেটা সরজমিন স্বস্তির জায়গায় নিয়ে যাবে মানুষকে, এমনটা নয়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের উত্তর চরল্যাংটা কারাম। এই গ্রামের একেবারেই বিস্তীর্ণ যে এলাকাগুলো আছে, উপকূলীয় এলাকাগুলো আছে, মাছের গেট, মানুষের ঘর বাড়ি পুকুর সবগুলোই কিন্তু পানিতে এখনো নিমজ্জিত আছে এবং এক এক বাড়িতে হাঁটুতে কোমর পর্যন্ত পানি এবং কিছু কিছু বাড়িতে হাঁটু পর্যন্ত পানি। তবে এখানকার স্থানীয় মানুষ খুবই বিপদগ্রস্ত এবং হতাশায় আছে যে তাদের মাছের ঘের এবং যে পুকুরের মাছ সবই তাদের চলে গেছে এবং অনেকের যে ঘরের চাল এবং প্রয়োজনীয় আসবাবপত্র সবই বৃষ্টির পানি এবং বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। তবে আজকে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ফেনীর মুহুরী নদীর যে পানিতে নোয়াখালীর বন্যা ব্যাপকভাবে ধ্বংসস্তূপ তৈরি করেছিল, সে ফেনীর মুহুরী নদীর পানি আজকে আসা বন্ধ রয়েছে। আমি স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, তারা আমাকে স্থানীয়রা জানিয়েছে যে ত্রাণের বিষয়ে যে তারা ব্যক্তিগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী মানুষ তারা ত্রাণ দিচ্ছে। এছাড়াও জামায়াত ইসলাম এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের উদ্যোগে ত্রাণ দিচ্ছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরাও নিজেদের উদ্যোগে গাড়ি গাড়ি করে বিভিন্ন বাড়িতে ত্রাণ নিয়ে যাচ্ছে। তবে আমি জেলা সিভিল সার্জন কার্যালয় এই সূত্রে জানতে পেরেছি যে এখানকার যে শিশু এবং বয়োবৃদ্ধ মানুষের কিন্তু অসুস্থতা কিন্তু বন্যার কারণে বাড়ছেই। আজকে আমি এখানকার স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদের জি ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আরো সংবাদ সংগ্রহ করতে পারবো আমরা। এদিকে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই, সেক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। পানি ভবনে ব্রিফিংয়ে নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান 7টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যায় 5 জেলার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা প্লাবিত হয়ে 11 জেলায় অন্তত 44 লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে 13 জন। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টি আর ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন ফেনী নদীর তীরবর্তী সাধারণ মানুষ। হালদা নদীর বাঁধ ভেঙে চরম উৎকণ্ঠায় মিরসরাই উপজেলার লাখো মানুষ। ঘর, খাবার, পানি, বিদ্যুৎহীন, সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ খুঁজছে বেঁচে থাকার আশ্রয়। এমন পরিস্থিতি আগে দেখেনি এই অঞ্চলের মানুষ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত 11 লাখের বেশি মানুষ বন্যায় কবলিত। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে সরকার। মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। তবে বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পূর্বাভাস কেন্দ্র। আগামী 24 থেকে 48 ঘন্টায় উন্নতি হবে পরিস্থিতি, যদিও বিপদসীমার উপরে আছে নদীর পানি। নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। নদীর বাঁধ খোলার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের তথ্য আদান প্রদানের চুক্তি নেই। ভবিষ্যতে কাঠামোগত ও পূর্বাভাসজনিত তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের সাথে যে আমাদের যে নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের উজানের পানির তথ্য আর কি, নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। রাজধানীর চারপাশে নদীর পানি বৃদ্ধির প্রসঙ্গে জানানো হয় ঢাকা বন্যা ঝুঁকিতে নেই। ঢাকার আশেপাশে নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনো বিপদসীমার যথেষ্ট নিচে আছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা টাকাসহ বিভিন্ন জনের দেয়া ত্রাণ সামগ্রী নথিভুক্ত করছেন। সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ নগদ টাকা, শিশু খাদ্য, চিরা, বিস্কুট, স্যালাইন, মুড়িসহ শুকনা খাবারের মাধ্যমে বন্যার্তদের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সন্ধ্যায় এসব ফেনী, নোয়াখালী সহ বন্যা কবলিত স্থানে পৌঁছে দেওয়া হবে। এদিকে কোনো আলোচনা ছাড়াই বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনাও করেন শিক্ষার্থীরা। পুরায় যেখান থেকে মূলত বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বললে চলে। ফেনী এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে, আজকে কি হচ্ছে এখন জানি না, কারণ ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে গতকাল রেস্কিউ টিম সঠিকভাবে কাজ করতে পারেনি। দেশে বিদেশে সকল ধরনের বাঙালি যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো। এবারে ভারতের বন্যা পরিস্থিতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 22 জনে। এছাড়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে 17 লাখেরও বেশি মানুষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ত্রিপুরার 8টি জেলার জন্যই রেড অ্যালার্ট বজায় রেখেছে দেশের আবহাওয়া বিভাগ। এদিকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির বিমান বাহিনী, আসাম রাইফেলস ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ বেশ কয়েকটি সংস্থা। সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানীর আদাবর থানায় করা এ হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকেও আসামি করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আজও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একাধিক মামলা হয়েছে। অন্যদিকে গতকাল গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের আইকন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নানা সময় বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এবারই প্রথমবারের মতো হতে হলো কোনো মামলার আসামি। ক্রিকেটের মাঠ কাঁপানো সাকিব প্রথমবার সংসদ সদস্য হয়ে রাজনীতির মাঠ কাঁপাতে গিয়ে মাত্র 7 মাসের মাথায় হলেন হত্যা মামলার আসামি। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে সাকিবের পাশাপাশি চিত্রনায়ক ও সাবেক সংসদ ফেরদৌসকেও আসামি করা হয়েছে ওই মামলায়। আদাবর থানায় করা মামলাটিতে 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই থানায় অন্য একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার 2 ছেলেকে। সাভারেও কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 128 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিএনপি জামাত। টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন নিহতের ঘটনায় টাঙ্গাইলের সাবেক 2 মন্ত্রী আব্দুল রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটু ও 7 এমপি সহ 148 জনের নামে দায়ের হয়েছে হত্যা মামলা। সিরাজগঞ্জেও আলাদা 3টি হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সচিব কবির বিন আনোয়ার, সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ 463 জনকে। এদিকে গতকাল রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল অদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ডের অনুমতি দেন। আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে আছে এবং কিভাবে ছাত্র জনতার উপরে 14 দলের সহায়তায় গুলি করা হলো এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। গতকাল রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় রাশেদ খান মেননকে। আওয়ামী লীগ সরকারের আমলে 2 বার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। শুধু গেল 2 মাসে নয়, ফ্যাসিস্ট শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে 15 বছর ধরে
অসংখ্য মানুষ জীবন দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন ও কর্ম নিয়ে রাজধানীর ব্রাক সেন্টারে আয়োজিত স্মরণ সভায় এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রফেসর মাহবুবুল্লাহ সহ অনেকে বক্তব্যে দেশের সিরাজুল ইসলামের মতো সাহসী ও দেশপ্রেমিক কূটনৈতিকের অভাব রয়েছে বলে উল্লেখ করেন। এ সময় অন্তর্বর্তী সরকার দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানান অর্থ উপদেষ্টা। মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আমরা কাজ করব এবং সবুজের এই দর্শনটা ছিল লেখায়, বক্তৃতায়। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয় নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এটি কোনো স্বাভাবিক বন্যা নয়, অস্বাভাবিক। যে যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জিএম কাদের। তার দলও সামর্থ্য অনুযায়ী বানভাসীদের সহযোগিতা করবে বলে জানান তিনি। বিকেলে বনানী কার্যালয়ে পার্টির ত্রাণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের। এ সময় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এটা স্বাভাবিক রুটিন ঘটনা নয়, এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেই কারণেই আমাদের সকলের দায়িত্ব এখানে বেশি হয়েছে। এটা একটা জাতীয় পর্যায়ের একটা বড় বিপর্যয়, সকলে মিলে আমাদের এটা মোকাবেলা করতে হবে। শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে বা দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন, তাদেরকে সহায়তা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব তরুণ প্রাণ হারিয়েছে অবিলম্বে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া প্রতিটি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। বিকেলে মিরপুর পল্লবীতে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ জুলফিকার শাকিল সহ বেশ কয়েকজন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি এবং সকল শহীদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান জোনায়েদ সাকি। একটা দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে শাকিল এই লড়াইয়ে ছিল। 4 তারিখে শাকিল মিরপুরের 10 নম্বরে যে প্রতিরোধ গড়ে উঠেছে সেই প্রতিরোধের অন্যতম সংগঠক ছিল। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা হুকুম দিয়েছেন, যারা এইভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হতে হবে এবং এদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। 5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে চরম বিপাকে পড়ে রোগী ও স্বজনরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বলেন, হাসপাতালে ঢুকে পুলিশের এ ধরনের কার্যকলাপ চরম অমানবিক। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আরও জানাচ্ছেন এআর বাদল। 5 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় গণগ্রেপ্তার চালায় পুলিশ। পুলিশের একটি টিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে অবস্থান নেয়। অপর আরেকটি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে চানখারপুলে গিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা টিম হাসপাতালের ভেতরে প্রবেশ করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর স্বজনদের উপর চড়াও হয়। এতে ক্ষোভে পেটে পড়েন নাজেহাল হওয়া ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশের গুলির হাত থেকে বাঁচতে স্বজন ও শিক্ষার্থীরা হাসপাতালের ভেতরে গিয়ে অবস্থান নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রত্যক্ষদর্শী একজন দাবি করেন, চানখারপুলে পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা কি অপরাধ করছি? আমরা চুপচাপ ছিলাম। মেডিকেলের মতন একটা
জায়গায় তারা কেন গুলি করবে? হাসপাতালের ভিতরে এসে পর্যন্ত আমাদের ভাই বোনদের গায়ে গুলি চালানো হয়েছে। এটা কোন মহল অমানবিক আচরণ? ডাইরেক্ট হেডশট করছে, যেটা কোন দেশের সংবিধানে। আপনারা দেখছেন আমার ভাইয়ের বুকে কিভাবে গুলি। ঢাকা মেডিকেল ভাই কেন গুলি করলো ভাই? ঢাকা মেডিকেলের ভিতরে কেন গুলি চললো ভাই? প্রকাশ্যে মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, কোমরে। আমার ভাই আমার চোখের সামনে গুলি খেয়ে মরতেছে। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমাদের সামনে কেন? আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের কাছে বলবো, মিডিয়া ভাইদের কাছে বলবো, আমাদেরকে একটু রক্ষা করুন, আমাদেরকে একটু রক্ষা করুন। হাসপাতালের ভেতরে দেখা যায় গুলিবিদ্ধদের চিকিৎসা নেয়ার পাশাপাশি মাথায় গুলিবিদ্ধ কয়েকটি মরদেহ। সকালে আইসা দেখি যে ওর ব্লাড বন্ধ হয় না, বন্ধ করাই যাইতেছে না। তারপরে এখন মারা গেছে, পরে আমরা এখন বসে আছি। কাশপুরে গোলাগুলি হয়েছিল, তখন কাশপুরে আমার বাচ্চা মেডিকেলে ওইখানে গুলি খাইছিল রানের মধ্যে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র জনতার। আর বাদল, RTV, ঢাকা। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। বৃষ্টি, সরবরাহ কম ও গাড়ি ভাড়া বেশি নেওয়ায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান ক্রেতারা। এদিকে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকা। ক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম কমার প্রচার হলেও বাস্তবে অবস্থা ভিন্ন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। গেল কয়েকদিনের তুলনায় আবারও বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। দেশ জুড়ে বন্যা ও পরিবহন খরচ বাড়তি নেয়ায় দাম বেড়েছে বলে দাবি করছেন কাউরান বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়ছে। তোমার তো বন্যা চলে, সবজির যে সরবরাহ কম, সবকিছুরই হালকা পাতলা দাম বাড়ছে। 50-এর নিচে আবার মাল নাই আর কি বর্তমানে। বেগুন লাম্বা যেটা এটা হলো 90 থেকে 100 টাকা কেজি, গোল বেগুনটা 100 থেকে 120 টাকা কেজি, আর হলো চিচিঙ্গা 40 থেকে 50 টাকা কেজি। আসলে বাজারে এটা প্রতিপক্ষ দেখা উচিত, কিন্তু ওই যে কয় দাম কমছে, কিন্তু এটা শিউর না, কমে না। এদিকে আলু ও রসুনের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে পেঁয়াজ ও মাছের দাম। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম কমার খবর প্রচার করা হলেও বাস্তবতা ভিন্ন। আজকের বাজার কেজিতে 10 টাকা বেশি, ইন্ডিয়ার হাইব্রিডটা আছে আপনার 8 টাকা বেশি। সবটার দাম বেশি পাচ্ছে, প্রতি কেজি প্রতি 20 টাকা 25 টাকা পাচ্ছে। 1 কেজি সাইজ কয়দিন আগে বিক্রি করছে 1800-2000 টাকা, এখন কিন্তু 1500-1600 টাকা। ট্যাংরা মাছ আগে আপনার 600-550, আজকে 700 টাকা দিয়ে নিয়েছি, বেশি মনে হয়। না, এটা হচ্ছে পুরোটাই উল্টা। আমি নিজেও ভাবছিলাম যে সবকিছু কমে গেছে, বা অনলাইনে বা ফেসবুকে সবকিছু দেখি কমছে, বাট এখন বাজারে এসে দেখি সব আগের মতোই দাম, কোনো কিছু কমার কোনো কিছুই দেখি না। বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার পাশাপাশি ভোগ্য পণ্যের দাম কমাতে সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে বলে জানান ক্রেতারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সাদা পোশাকে তুলে নেয়ার পর 61 দিন আয়নাঘরে বন্দী থাকতে হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে। 5 ফুটের ছোট্ট ঘরে থাকতে থাকতে একসময় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বিএনপির এই নেতা। পরিবারের সদস্যদের সঙ্গে আবার কখনো দেখা হবে কিনা সে আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। তার জীবনের শ্বাসরুদ্ধকর সেই দিনগুলোর কথা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। 2015 সালের 10 মার্চ বিএনপির অনেক নেতা তখন কারাগারে, মামলা মাথায় নিয়ে ফেরারি অনেকেই। সে সময় যুগ্ম মহাসচিবের পদে থাকলেও বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি ফ্ল্যাট থেকে দলের কর্মসূচি ঘোষণা করতেন তিনি, আর সেখান থেকে সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায় তাকে। তখন আমাকে একটা কোঠরিতে রাখা হলো, একটা কক্ষ যেটা কবরের সাথে তুলনা করা যায়। 5 ফিট বাই 10 ফিট এরকম হবে। এখানে এক পাশে একটা ওয়াটার ট্যাপ, একটা ছিদ্র ছিল যাতে পেশাব পায়খানা করা যায়, নালার মতো করে রেখেছিল। এইটার উপরে একটা হাই পাওয়ার বাল্ব, একটা লোহার দরজার নিচে খানা পিনা দেওয়ার জন্য সামান্য জায়গা। ছোট্ট একটি কক্ষে বন্দি রাখা হলেও সুযোগ ছিল না কারো সঙ্গে যোগাযোগের। লোহার দরজার নিচ দিয়ে 3 বেলা খাবার দেয়া হলেও 61 দিনে মাত্র একবার কিছু সময়ের জন্য বের করা হয় কক্ষ থেকে। প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনতেন বিএনপির এই নেতা। ওই সময় তো আমি প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। শারীরিক অসুস্থতা ছিল, সেই একটা দুঃসহ যন্ত্রণা, এটা যে আমার পরিবার জানতো না আমি বেঁচে আছি
না মরে গেছে। কিভাবে ভারতে নিয়ে যাওয়া হয় দেন তার বর্ণনাও। সেখানে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে পাগলের ঔষধ খাওয়ানো হয় বলেও জানান তিনি। গাড়িতে করে চোখ বেঁধে, হাত বেঁধে, কালো কাপড় দিয়ে, কালো চশমা দিয়ে ৬-৭ ঘন্টার মতোই হবে জার্নিটা। যেখানে রেখে আসে ওই জায়গাটার নাম পরে আমি জানতে পারি এটার নাম শিলং। এরপরে আবার থানায় নিয়ে যায়। তারা আমার কথাবার্তা শুনে হয়তো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে তাদের কাপড় চোপড় দেখে। তারপর তারা একটা মেন্টাল হাসপাতালে আমাকে নিয়ে যায় কয়েক ঘন্টা পরে, ওখানে ভর্তি করে দেয়। ওখানে ওই দিন রাত, তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে পাগলের ওষুধ খাওয়ায়। সাথে পাসপোর্ট ভিসা না থাকায় অবৈধ অনুপ্রবেশের মামলায় জেল খাটতে হয় তাকে। 3 বছরেরও বেশি আইনি লড়াইয়ের পর জামিন মিললেও কি কারণে দেশে ফিরতে পারেননি তাও জানালেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 3.5 বছর আমি আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে খালাস পাই। আশ্চর্যজনকভাবে আমার খালাসের রায়ের বিরুদ্ধে ভারত সরকার আবার আপিল করে। আপিল করলে পরে ওই আপিল মামলাটা আমাকে প্রায় 4 বছরের মতো আমাকে আইনি লড়াই করতে হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাভেল পাস নিয়ে প্রায় 9 বছর পর দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিকেলে বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে বন্যা দুর্গত এলাকা ফেনী পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ হাসান মাহমুদ খান বলেন, এই কার্যক্রম চলমান থাকবে। আকাশ থেকে দেখা যায় মাইলের পর মাইল এলাকা পানিতে ডুবে গেছে। অসহায় হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। ভারত থেকে নেমে আসা অপ্রত্যাশিত পাহাড়ি পানির ঢল আর বৃষ্টির পানিতে নোয়াখালী, ফেনী সহ 12টি জেলা বন্যা কবলিত। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় টিন শেড ঘরগুলো পুরো পানির নিচে। চারিদিকে পানি থই থই করছে, কিন্তু পানের জন্য বিশুদ্ধ এক ফোঁটাও পানি নাই। খাবারের জন্য চলছে হাহাকার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ছোট আকৃতির এই বিমানটিতে 7 জন যাত্রী, ক্রু এবং 2 জন পাইলট ছিল। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছে। বিমানবন্দর থেকে 40 কিলোমিটার দূরের চা চো এংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পায় উদ্ধারকারীরা। তবে দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি উদ্ধারকারীরা। এদিকে বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কাঁচা শহরে অন্তত 11 পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো পক্ষই। পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়। গতকালের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।